আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে ভেক্টর বিয়োগ করছিলাম, তাই না? তোমাদের যদি মনে থাকে, আমরা ভেক্টরের যে যোগগুলো ছিল, যোগের নিয়মের তিনটা নিয়ম শেষ করছি। কি কি? আমি যদি বলি সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র ব্যবহার করে আমরা বেশ কয়েকটা ম্যাথ করছিলাম। তারপর ওই সামুদ্রিক সূত্র থেকে বিয়োগ কীভাবে করতে হয়, বা এখান থেকে যোগের সূত্র, যোগ কত ডিগ্রি কোণে কাজ করে তার সূত্র, এবং বিয়োগের সূত্র অ্যাপ্লাই করে বিভিন্ন ম্যাথ করছিলাম, তাই তো? এখন খেয়াল করবো, আমরা যেটা করবো, তোমাদের যদি মনে থাকে, আমাদের নেক্সট টপিক ছিল বহুভুজ সূত্র। আমি এটাকে বললাম 4 নম্বর। কি আমাদের এটা? বহুভুজ বহুভুজ সূত্র। হ্যাঁ, তো বহুভুজ সূত্র জিনিসটা কি দেখো, তোমরা ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র যাই পড়ছো, বহুভুজ সূত্র খুব একটা আহামরি কিছু জিনিস না। দেখো কি জিনিসটা হয়, তোমাকে আমি যদি বলি, দেখো বহুভুজ বলতে তোমরা তো বুঝো অনেকগুলো ভুজ থাকবে, তাই তো? ধরলাম এটা আমাদের একটা বহুভুজ। এটা কি আমাদের একটা বহুভুজ। এটা কি আমাদের একটা বহুভুজ। যদি বহুভুজ হয়, খেয়াল করবা, আমি নাম দিলাম 0 বা ও এ বি সি ডি ই। ওকে, ও এ বি সি ডি ই, এটা আমাদের একটা কি বহুভুজ। যদি বহুভুজ হয়, তোমাকে এখন যদি আমি বলি, এই যে তোমার ও এ একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর, বা সি ডি একটা ভেক্টর, ডি ই একটা ভেক্টর, কি বললাম আমি? বা তোমাকে যদি বলতামও, একজন ব্যক্তি ও থেকে 0 থেকে এ, তারপরে বিতে গেল, বি থেকে আবার সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল, তখন তোমাকে যদি আমি সরণ বের করতে বলতাম, সরণ নির্ণয় করতে বলতাম, তখন কি করতে বলো তো দেখি? সরণ নির্ণয় করলে তুমি কি করতা? তুমি খুব সহজে দেখতা, এই যে আদি বিন্দু, সেই আদি বিন্দু থেকে এই যে শেষ বিন্দু, এই দুইটাকে যোগ করে দিতা, তাই না? তুমি আদি বিন্দু থেকে কি করতা? শেষ বিন্দুটাকে যোগ করে দিতা। এই যে তুমি আদি বিন্দু থেকে শেষ বিন্দু যোগ করে দিলা, এই জিনিসটা দেখো সবগুলো আমাদের ভেক্টরে একই ক্রমে আছে, তাই না? এই যে এগুলো কি আমাদের একটা নির্দিষ্ট ক্রমে আছে, তাই না? তার মানে বহুভুজের বাহুগুলো যদি কি হয়, একই ক্রমে থাকে, তাহলে সর্বশেষ বাহুটার বিপরীত ক্রম কি কইলাম? দেখো, বহুভুজের সবগুলো যদি একই ক্রমে থাকে এবং সর্বশেষ বাহুটার বিপরীত ক্রমটা কি হবে আমাদের? ওই যে ভেক্টরগুলার তার লব দিয়ে প্রকাশ করবে। বুঝতে পারছি? এটাই তো আমাদের সরণ। তোমাকে সরণ বলতে, সরণ যদি একটা ভেক্টর আছে, তাহলে তুমি বলতে, এই যে তোমার সরণ ঘটতেছিল, ছোট ছোট সরণ, এই একটা সরণ, এই একটা সরণ, এই একটা সরণ, এই যে একটা সরণ, এই যে একটা সরণ, এই যে সরণ ঘটতেছিল, সেই সরণের তুমি যোগফল পাইলা এই সরণটা, তাই তো? বুঝতে পারছি? তো এই যে তুমি সরণটা পাচ্ছ, এটাকে মূলত আমরা কি বলবো? বহুভুজ সূত্র। বা তুমি বলতে পারো বহুভুজ সূত্র কি, আমি যদি একটু লিখে দিই, বহুভুজের বাহুগুলো যদি একই ক্রমে ভেক্টর নির্দেশ করে, ভেক্টর নির্দেশ করে, তবে ওই বহুভুজের সর্বশেষ বাহুর বিপরীত ক্রম ওই ভেক্টরগুলোর লোভ দিয়ে প্রকাশ করে। বুঝতে পারছি? ওকে, এটাই হচ্ছে আমাদের মূলত সেই বহুভুজ সূত্র। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তো আশা করি, তাই না? আচ্ছা, তুমি দেখো এই জিনিসটাকে আরো ফিল করতে পারো খুব সুন্দর করে। এটা তোমাদের 9-10 বেসিক ধারণা থেকে আমি বললাম। এখন খেয়াল করবা, আমরা যে ত্রিভুজ সূত্র বলছিলাম, সেই ত্রিভুজ সূত্র থেকে একটু ধারণা করি। দেখো, ও এ বি সি ডি। ওকে, আমি ধরলাম এটা আমাদের এ ভেক্টর,
এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। আমি তোমাকে দেখে কইলাম এই চারটা ভেক্টরের যোগফলটা নির্ণয় করো, তাই না? যদি নির্ণয় করতে চাও দেখো তো, তুমি খেয়াল করবা এই যে তুমি বাকি দুই সি এবং ডিটা বাদ দাও, যদি ডি বাদ দাও এই যে অংশটুকু দেখো তো, আমি একটু আলাদা করে লিখে দেখো, 0 বা ও এ বি, তাই না? এটা ছিল আমাদের কি এ, এটা ছিল আমাদের বি ভেক্টর। তোমাদের ত্রিভুজ সূত্র মনে থাকার কথা। ত্রিভুজ সূত্র অনুযায়ী এই দুটা লব্ধি কত বলো তো দেখি? লব্ধিটা আমাদের এরকম ছিল না, এ প্লাস বি, এটাই তো আমাদের লব্ধি ছিল, তাই না? লব্ধি তাহলে আমরা কি বলতাম, লব্ধিটা ছিল আমাদের ও বি ইকুয়াল টু ও এ প্লাস এ বি, এটা আমাদের লব্ধি ছিল না? ঠিক সেমভাবে তো আমি এখান থেকে বলতে পারি যে এটা আমাদের একটা লব্ধি, এটা সমান তুমি কি বলতে পারো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলতে পারি তো, তাই না? আচ্ছা খেয়াল করবা, এখন তুমি এই জিনিসটা ভুলে যাও, তুমি লব্ধি যেহেতু পাইলা, তুমি লব্ধি কি পাইলা, এ প্লাস বি, এটা কয়টা ভেক্টরের, এ এবং বি ভেক্টরের লব্ধি পাইলা, তাই না? আচ্ছা এখন তুমি খেয়াল করবা, এখন আমি কি করলাম, তার সাথে সি ভেক্টরটা নিলাম, তার সাথে কি করলাম আমি, সি ভেক্টর নিলাম। যদি তুমি সি ভেক্টর নাও বলো তো তার লব্ধি কি হবে ত্রিভুজ সূত্র অনুযায়ী? আর এটা কি ছিল আমাদের ও বি, এটা হচ্ছে আমাদের সি, তাই না? তুমি বলবা এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের ভেক্টর, তাই না? তার মানে তুমি এটা একটু খেয়াল করবা, এই অংশটুকু তুমি কি বলবো এখানে, এ প্লাস বি প্লাস সি, তাই না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা খেয়াল করবা, তুমি কি পাইলা, এই যে একটা দুইটা তিনটা যোগ রেখে গেলো এ প্লাস বি প্লাস সি পাইলা। এখন খেয়াল করবা, এখন আমি সর্বশেষটা নেব, এই যে তোমার এ প্লাস বি প্লাস সি, এটা ছিল ভেক্টর, তার সাথে আমি কি যোগ করবো, একটা ডি ভেক্টর যোগ করবো, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডি, ডি বিন্দু ধরো, এটা এটা তোমার ও, এটা তোমার সি, ডি ভেক্টর। এখন তুমি তার লব্ধি কত পাবা দেখো তো, লব্ধি এটা পাবা না? লব্ধিটা তুমি কি বলছো তখন, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বলতা তো, তাই তো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি বলো, তার মানে তুমি এই জিনিসটা আমি আলটিমেটলি বলতে পারি, এই যে ভেক্টর তুমি পাইলা এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাই তো তোমাদের বহুভুজ সূত্র, আমি তোমাকে বললাম, এটাই তুমি 9 10-এ জেনে আসো। তো আমাদের এখানে বইয়ে লেখছে কি, এই যে লব্ধি আর সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তার মানে কি কইলাম, এই যে একটু আগে আমি তোমাদের কইলাম যে বহুভুজের বাহুগুলো যদি একই ক্রমে থাকে তাহলে সর্বশেষ যে বাহুটা থাকবে তার বিপরীত ক্রমটা আমাদের কি নির্দেশ করবে, ওই বহুভুজের যোগ বা ওই ভেক্টরগুলার যোগফল নির্দেশ করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো মোটামুটি এই জিনিসগুলো আমাদের আগের বেসিক ধারণা ছিল। আমাদের যে ইম্পর্টেন্ট একটা টপিক জানতে হবে সেটা হলো কি, দেখো আমাদের যোগফলের পদ্ধতির লাস্ট নিয়ম বা সর্বশেষ নিয়ম তুমি বলতে পারো এটা, এই নিয়মটাকে আমি তুমি দেখো আমাদের বইয়ে লেখা আছে উপাংশের সাহায্যে যোগ। কি লেখা আছে আমাদের, উপাংশের সাহায্যে যোগ। কি এটা আমাদের উপাংশের সাহায্যে যোগ। এখন তোমাদের কাছে কোশ্চিন মনে হইতে পারে ভাইয়া উপাংশ কি, কি কইলাম, উপাংশ কি, তাই না? দেখো তোমাদের কোশ্চিনের কমন কোশ্চিন থাকতে পারে যে এই যে উপাংশ আমি কইলাম, সেই উপাংশটা আসলে কি আমাদের। তুমি যদি উপাংশ না জানো উপাংশ কি, তাহলে উপাংশের সাহায্যে যোগ করা সম্ভব হবে না, তাই তো? তোমাকে যদি বলি উপাংশ কি, দেখো এই জিনিসটাকে তুমি হয়তোবা 9 10-এ করে আছো প্রকৃতি প্রত্যয়, তাই না? বা উপসর্গ প্রত্যয় পড়ছো, তাই না? তুমি একটা শব্দকে ভাঙাইতে পারো। দেখো কি আছে কেনাদের, এটাকে যদি তুমি ভাঙাও, দেখো তুমি কি পাচ্ছ, উপ যোগ অংশ, তাই না? তার মানে কি, একটা অংশ তুমি বের করবা, অংশের একটা অর্ধেক, তাই না? দেখো উপ মানে আংশিক, যেটাকে তুমি বলতে পারো বা তার অবস্থানে, সেই
উপ অংশ, তাই না? একটা ভেক্টরের যে অংশগুলো আছে তার একটা অংশ। কীরকম দেখো, তুমি দেখো আমরা যখন করছিলাম ভেক্টর যোগ, তোমার মনে থাকে এটা যদি পি হয়, এটা যদি আমাদের কিউ হয়, তাহলে লব দিতে আমি এটাকে বলতাম আমি আর, তাই না? এটাই তো ছিল আমাদের। এটা যদি আর হয় তাহলে একটা পাইলে পি, এটাকে কিউ, তাই তো? এই দেখো তুমি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করে কি পাইতা? আর পাইছিলে, তাই না? এখন তোমাকে পরীক্ষায় আর দিল, এখন কি করলে তোমাকে আমি দিলাম তোমাকে কি আর, এখন তোমাকে কি দিলাম আমি এই যে আর দিলাম। আর দিয়ে তোমাকে যদি বলি এর অংশগুলো কি বের করো, দেখো দুইটা ভেক্টর যোগ করে আমি একটা ভেক্টর পাইছিলাম এখানে, তাই না? দুইটা ভেক্টর যোগ করে আমি একটা ভেক্টর যোগ পেলাম। এখন তোমাকে এই যে আর দেয়া আছে, এখন তোমাকে কইলাম এই যে এখানে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, বা এখানে তোমার থিটা টিউ উৎপন্ন করলো, বা তুমি মনে করো এখানে তোমার থিটা থ্রি কোণ উৎপন্ন করলো। ক্লিয়ার হয়েছে? মোটামুটি খেয়াল করো একটা কি হলো আমাদের থিটা কোণ, বা আমি একটু ইয়া করি, আচ্ছা সুন্দর একটু আঁকাই দেখি। দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর তোমাকে আর দেয়া আছে। এখন আমি তোমাকে কইলাম এই যে আরটা আছে সেটা এক্স অক্ষ বরাবর কত অংশে ভাগ হয়েছে, অথবা ওয়াই অংশ বরাবর কতটুকু ভাগ হয়েছে, অথবা আমি তোমাকে কইলাম থিটা ওয়ান কোণে সেটা কতটুকু অংশ ভাগ হয়েছে, অথবা এই যে আমি তোমাকে আরেকটা জিনিস বললাম থিটা টু কোণে কতটুকু অংশ ভাগ হয়েছে। বুঝতে পারছি তোমাকে কি কইলাম আমি? একটা ভেক্টর আমি আগে দেখছিলাম, আগের যে নিয়মগুলো ছিল, একটা ভেক্টরকে তুমি বা একাধিক ভেক্টরকে তুমি একটা ভেক্টরে রূপান্তর করছিলা। তো এখানে দেখবো কি মানে একটা ভেক্টর তোমাকে দেয়া আছে, সেটাকে তুমি কতভাবে ভাঙাইতে পারো, একটা ভেক্টরকে তুমি কতভাবে ভাঙাইতে পারো। ব্যাপারটা এরকম, তোমাকে আমি দিলাম 10 টাকা, এখন তুমি চাইলে এই জিনিসটা 5 টাকা প্লাস 5 টাকা এইভাবে ভাঙাইতে পারো। তুমি চাইলে এটাকে কি করতে পারো 2 টাকা প্লাস 8 টাকা এইভাবে ভাঙাইতে পারো, মানে তোমার ইচ্ছা। অথবা তুমি চাইলে আরো বেশি করে ভাঙাইতে 2 টাকা 2 টাকা 2 টাকা এইভাবে আরো 5টা ভাগ করলে, হ্যাঁ তুমি চাইলে এভাবে ভাঙাইতে পারো। ব্যাপারটা এটাই, এই যে 10 টাকার একটা অংশ হচ্ছে তোমার এই 2, বা এই 2, বা এখানে তোমার 2, এখানে 8, এখানে 5, এখানে 5, এটা তোমার হচ্ছে তোমার এটাকে বলতে হবে একটা অংশ, তাই না? এই যে অংশ এটাকে আমরা বলবো ভেক্টরের ক্ষেত্রে এটাকে বলবো আমরা উপাংশ। ক্লিয়ার হয়েছি? তাহলে উপাংশ জিনিসটা কি? উপাংশ হচ্ছে তোমার একটা ভেক্টরকে ভাঙাইলে তুমি যে নতুন নতুন মানগুলো পাচ্ছ, বা একটা ভেক্টরের একটা মানকে ভাঙাইলে তুমি যে মানগুলো পাচ্ছ সেগুলো কি আমাদের একটা উপাংশ। ক্লিয়ার হয়েছি? তো উপাংশ জিনিসটা যদি বুঝে থাকো, বা উপাংশ যদি এখন তোমার কঠিন মনে হতে পারে উপাংশটাকে কিভাবে বের করা যায়, তাই না? উপাংশ যেমন আমি তোমাকে বললাম এটা একটা আর ভেক্টর, এটা আমাদের আলফা, এটা আমাদের বিটা, এটা আমাদের বিটা। ওকে, একটা তোমাকে ভেক্টর দেওয়া ছিল, এই যে একটা ভেক্টর, সেই ভেক্টরের মান দিল আর তুমি করলাম এই যে আর ভেক্টর দেওয়া আছে তার থিটা ডিগ্রি, এই যে আলফা অংশ বরাবর এই অংশ উপাংশ তার কত হবে, মানে এই কতটুকু অংশ পাবো, বা এই অংশটুকু বরাবর কতটুকু অংশ পাবো। হ্যাঁ, এটা তোমাকে যদি বের করতে দেওয়া হয় তুমি কিভাবে বের করবা? হ্যাঁ, খেয়াল করবা, মোটামুটি আমি যদি তোমাকে বলি তুমি এইটাকে একটা সামুদ্রিক চিন্তা করতে পারো, তাই না? আমি যদি সামুদ্রিক ধরে নিই, আচ্ছা একটু দাঁড়াও, ওকে, এটা যদি হয় তো কিভাবে একটা সামুদ্রিক ধরে নেওয়া যায় কিভাবে, দেখো আমি সামুদ্রিকটা আগে আঁকাই তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে একটা ধরো এটা একটা ভেক্টর, তোমাকে এটা দেয়া আছে, এটার মান হচ্ছে আর, এটা হচ্ছে তোমার আলফা, এটা হচ্ছে তোমার বিটা। ওকে, এটা আলফা একটা বিটা, এখানে একটা নাম দেই 0 A B, বা ও এ বি, এটা তোমার সি।
ও এ বি আর এটা তোমার সি। এখন খেয়াল করবা এই রেখা যদি সমান দাও তাহলে তুমি বলতে পারো এটা তোমার বিটা, এটাকে বলতে সমস্যা নাই। ওকে, এই রেখাটা এই জিনিসটাকে আমি বললাম এ, এটাকে বললাম আমি এ, এটার মান এ, এটার মান বি, এটার মান তোমার সি ধরলাম, এই লব্ধি আর এর মান সি। ওকে, লব্ধি আরটা কি আমাদের সি। এখন যদি হয় এই জিনিসটা কিভাবে সমাধান করা যায় বা এই উপাংশগুলো তুমি কিভাবে বের করতে পারো, তো এই যে টপিকটা জানার জন্য আমাদের একটা হায়ার ম্যাথে একটা টপিক জানতে হবে। কি জানতে হবে? হায়ার ম্যাথে একটা টপিক জানতে হবে। হায়ার ম্যাথের টপিকটা কি? তো তুমি যখন হায়ার ম্যাথ পড়বা, তোমাদের হায়ার ম্যাথ তখন একটা জিনিস দেখবা, ত্রিকোণমিতিতে একটা জিনিস আছে লামের উপপাদ্য। কি আছে তোমাদের? লামের উপপাদ্য। হয়তো তোমরা অনেকের নাম শুনে যাচ্ছ, কি নাম? লামের উপপাদ্য। কি? লামের উপপাদ্য। এখন লামের উপপাদ্য কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়? একটা ত্রিভুজের দৈর্ঘ্য দূরত্ব নির্ণয় করার জন্য, তাই না? একটা ত্রিভুজের দূরত্ব কতটুকু সেটাই নির্ণয় করার জন্য লামের উপপাদ্য। যেমন আমি তোমাকে যদি বলি এটা একটা ত্রিভুজ যার মান এ বি সি, এটা তোমার আমি যদি বলি এটা আলফা বিটা, এটা যদি বলি গামা, বললাম আমি। এখন যদি এরকম হয় তো লামের উপপাদ্য কি বলে? দেখো লামের উপপাদ্য বলে তুমি এই দেখো তো আমি কি নিলাম, এ রেখাটা নিলাম না, কি নিলাম আমি এ, যদি এ নাও ভাগ সাইন গামা, কি বললাম? দেখো এর বিপরীত কোনটা, কি বললাম আমি? এর বিপরীত কোনটা, তাই না? এখন খেয়াল করবা তার মানে কি বলে, তারপর সমান সি যদি নাও, সি এর বিপরীত কোণ কি তোমার? আলফা, তাই না? তাহলে সাইন আলফা, সাইন আলফা অতএব ইকুয়াল টু বি যদি নিই, বি এর বিপরীতে কি আছে? বিটা। আমি বলবো বি ভাগ সাইন বিটা। এই জিনিসটাকে আমরা বলি লামের উপপাদ্য। এই জিনিসটাকে কি বলি? লামের উপপাদ্য। লামের উপপাদ্য কি ছিল আমাদের? লামের উপপাদ্যটা বলে তুমি যে কোণটা নিবা বা যে বাহুটা নিবা তার বিপরীতে যে বাহুটা এবং তার বিপরীত বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান হয়। বাহু এবং তার বিপরীত বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় আমাদের সমান হয়। এটা কি ছিল আমাদের লামের উপপাদ্য। এখন খেয়াল করবে তুমি এই জিনিসটা এখানে কিভাবে ব্যবহার করতে পারো। এই একই জিনিস আমরা চাইলে এখানে কিভাবে ব্যবহার করতে পারি একটু খেয়াল করবা। দেখো এখানে তো আমি বলছি এ, এটা বিটা। এখন তুমি বলতে পারবা এটা কত হবে, এই কোণটা কত হবে? খুব সহজ না? দেখো তো তুমি চাইলে বলতে পারো 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? তাহলে একটু চিন্তা করো, ত্রিভুজ ও এ বি, এখান থেকে তুমি যদি লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে চাও তখন তুমি কি লিখতে পারবা? ত্রিভুজ ও এ বি, এখান থেকে তুমি লামের উপপাদ্য ব্যবহার করলে কি করতে পারো? দেখো তো তুমি চাইলে লিখতে পারো এ ভাগ সাইন বিটা, তাই না? এ ভাগ সাইন বিটা ইকুয়াল টু বি ভাগ সাইন আলফা। ওকে, ইকুয়াল টু ওই সিটাকে যদি তুমি বলো সি, সি ভাগ সাইন সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, ক্লিয়ার? তো এই যে তুমি পাইলা এই লাইনটা, এই লাইনটাকে যদি তুমি ভাঙাও কি পাচ্ছ দেখো তো। এই লাইনটাকে ভাঙাইলে কি পাচ্ছি আমরা? আমরা লিখতে পারি এ সাইন বিটা ইকুয়াল টু বি সাইন আলফা ইকুয়াল টু সি ভাগ সাইন আলফা প্লাস বিটা। কারণ এই দেখো খেয়াল করবো আলফা প্লাস বিটা। ওকে, ক্লিয়ার হয়েছো? আচ্ছা, তো এই যে জিনিসটা তুমি এই সূত্রটা ব্যবহার করে সব সময় যে কোনো উপাংশের মান বের করতে পারবা। যেমন তোমাকে আমি যদি বলি এই যে একটা ভেক্টর, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই যে অংশটুকুর মান কত? ওকে, তো তোমাকে এখানে বলে দিলাম এটা হচ্ছে তোমার 10 নিউটন। যদি 10 নিউটন হয় তোমাকে আমি বললাম এই মানটা কত। ওকে,
10 নিউটন যদি হয় তোমাকে বললাম এই মানটা কত, এবং এখানে আমি দিলাম একটু বেশি হবে না, 40, ওকে 40 ডিগ্রি দিলাম আমি। হ্যাঁ, এখন যদি হয় এইরকম, তাহলে তোমাকে বললাম এই মানটা কত, বা ও এ কত আর এ বি কত। তো ও এর মান কীভাবে বের করবা? এটা জানো, তুমি ধরে নাও এটা এ, এটা বি, এটা আমাদের সি। তুমি কি বললা, কি জানো একটু আগে, এ ভাগ এ যদি নাও সাইন 40, তারপরে কি নিলাম, যদি বি নাও তাহলে সাইন 60 ইকুয়াল টু কী হবে আমাদের, এই কোণটার মান কত জানো, দেখো 180 ডিগ্রি হলে এটা 80 ডিগ্রি, তাই না? 10 ভাগ সাইন 80 ডিগ্রি, ওকে। মানে এখান থেকে তুমি চাইলে দেখো এর মানও বের করতে পারবা। এর মান তাহলে কত হবে, এটার সাথে এটার সমান। আর বি এর মানটা কি হবে আমাদের, এটার সাথে এটার সম্পর্ক, যেমন এ সাইন 40 ইকুয়াল টু 10 বাই সাইন 80, অথবা বি ভাগ সাইন 60 ইকুয়াল টু 10 ভাগ সাইন 80, অতএব বি ইকুয়াল টু 10 ভাগ সাইন 80 ইন্টু সাইন 60। এখানে তুমি পাবা এ ইকুয়াল টু 10 ভাগ সাইন 80 ইন্টু সাইন 40। হ্যাঁ, খেলো নিচ্ছি। তো তুমি চাইলে দেখো এর মান বি এর মান নির্ণয় করতে পারো। তুমি চাইলে কি করতে পারো, এর মান বির মান বের করতে পারো। এইটুকু আশাটি বুঝছো তোমরা, বুঝতে পারছো তো? আচ্ছা, যদি না বুঝো আবার রিপিট করো, যদি না বুঝো কী করলাম, আবার রিপিট করো, রিপিট করে দেখো তুমি বুঝো কি না, ইনশাল্লাহ বুঝবা। তো খেয়াল করবা, এখন আমি এইটুকু তো বুঝলাম উপাংশ কীভাবে বের করতে হয়। এখন তোমাদের কাছে কোশ্চিন আমার ভাইয়া, আমরা কতগুলো উপাংশ বের করতে পারবো, কতগুলো উপাংশ নির্ণয় করতে পারবো? আমি দুইটা দেখাইলাম বলে দুইটা বের করতে পারবা? দেখো আমাদের উপাংশগুলো কিসের উপর নির্ভর করতে হয়েছে, আলফা বিটার এটার উপর না, দেখ আলফা বিটা এগুলোর উপর তো নির্ভর করতেছিল। তার মানে কার উপর, কোণের উপর। কার উপর নির্ভর করতেছিল, আমাদের কোণের উপর নির্ভর করতেছে। যে কোণের উপর নির্ভর করলো, তুমি তো কোণ ইচ্ছা মতো বাড়াইতে বা কমাইতে পারবে না। তুমি চাইলে কোণ বাড়াইতে পারো, তুমি চাইলে কোণ কমাইতেও পারো। এই যে তুমি তোমার ইচ্ছা মতো কোণ কমাইতে পারতেছো, বাড়াইতে পারতেছো, তার মানে তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি যত খুশি তত বেশি কোণ নিতে পারো, যত কম তত কম নিতে পারো, তাই না? তাহলে তোমার কি এই উপাংশের সংখ্যা কি নির্দিষ্ট আছে? উপাংশের সংখ্যা আমাদের অনির্দিষ্ট, বা তুমি বলতে পারো অসংখ্য। উপাংশ কতগুলো নির্ণয় করা যায়? অসংখ্য নির্ণয় করা যায়। কিন্তু মজার ব্যাপার, আমি যদি তোমাকে আলফা বিটা বলে দেই, বলে দিলে দুইটার বেশি নির্ণয় করতে পারবে না, দুইটি উপাংশ নির্ণয় করা যাবে। কি হয়েছি, উপাংশ নির্ণয় করা যাবে। ওকে, কি কইলাম, তুমি যদি তোমাকে যদি বলা হয় একটা ভেক্টরকে কতটা উপাংশে বিভক্ত করা যায়, তোমার উত্তর কি হওয়া উচিত? উত্তর হওয়া উচিত অসংখ্য ভাবে নির্ণয় করা যায়। কিভাবে বুঝলাম, কারণ উপাংশটা নির্ণয় করতেছে, নির্ভর করতেছে কার উপর? নির্ভর করতেছে শুধুমাত্র কার উপর? কোণের উপর, তাই না? তোমাকে একটা ভেক্টর দেয়া আছে, একটা ভেক্টর মান দেয়া আছে, তোমাকে এই বললো এটা থিটা ডিগ্রি কোণে, থিটা 1 ডিগ্রি কোণে, থিটা 2 ডিগ্রি কোণে। কি বের করো তুমি বের করো উপাংশ কত, তাই তোমাকে থিটা তো তুমি ইচ্ছা মতো তোমাকে, তাই না? এখন পরীক্ষায় যদি ওই যে থিটার মানগুলো বা আলফা বিটার মানগুলো ফিক্সড করে দেয়, তখন তুমি দুইটা বের করবা। কিন্তু তোমাকে যদি বলে একটা ভেক্টরকে উপাংশে বিভক্ত করো, তাহলে তুমি মনে রাখবা এটাকে অসংখ্যভাবে নির্ণয় করা সম্ভব। ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার তো? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছো। ওকে, এখন খেয়াল করবা। তো আমরা দেখলাম যে উপাংশের ক্ষেত্রে আমরা অসংখ্যটা বের করতে পারি, এবং যখন এই কোণগুলো আমরা ফিক্সড করে দিই
তখন দেখা যাচ্ছে আমাদের দুইটা বের করা যাচ্ছে। হ্যাঁ, একটা এর স্পেশাল একটা কেস আছে, এই উপাংশের একটা স্পেশাল কেস আছে। হ্যাঁ, স্পেশাল কেস এটা আমাদের লাগে। তো কি লাগে দেখো, এটাকে আমরা বলি যদি এমন হয় আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, কি করলে আমরা খেয়াল করবো, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে খেয়াল করবা, আলফা প্লাস বিটা এই জিনিসটা আমাদের ভেক্টর, এটা ভেক্টর কি আমাদের আর, এটা কি আমাদের লব্ধি ভেক্টর একটা আর, তাই না? এটাকে কি করলাম, এই ভেক্টরটা তুমি কি করবা, এটা আমাদের ছিল আলফা, এটা ছিল আমাদের কি বিটা। এই আলফা এবং বিটা যদি কি হয় আমাদের 90 ডিগ্রি হয়, তখন এটাকে আমি বললাম এ অংশ কত আর বি অংশ কত। ওকে, এ অংশ কত বি অংশ কত তুমি বের করতে পারবা। কিভাবে করবা দেখো, যেহেতু আলফা বিটা বলছে না, এটা যদি বিটা হয় তুমি বলতে পারো এটাও আমাদের বিটা, কারণ একান্তর কোণ। এটা যদি বি হয় তাহলে তুমি বলতে পারো এটাও আমাদের বি, তাই না? আচ্ছা দেখো তো, এ সমান তুমি কি লিখতে পারো, এ ভাগ সাইন কি ছিল আমাদের আলফা, তাই না? এ সমান কি, সরি, এ সমান সাইন বিটা, এ যদি এটা তার বিপরীতে এটা আমাদের এ ভাগ সাইন বিটা ইকুয়াল টু বি ভাগ সাইন আলফা। ওকে, এই যে বি আছে, বির বিপরীত কোণ আলফা। এখন খেয়াল করবা এটা কত হবে, এটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? তুমি এটাকে লিখতে পারো কি, বা আর ভাগ সাইন সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, বুঝতে পারছি? এখন খেয়াল করবা এই যে তোমার এ সাইন বিটা আছে, এ সাইন বিটা আছে, আমি এটাকে যদি আমি এভাবে লিখি কোনো সমস্যা আছে কি, সাইন বিটা, দেখো বিটা সমান 90 মাইনাস আলফা। ওকে, যদি আমি এই জিনিসটা বিটার জায়গায় এটা লিখে দিই 90 মাইনাস আলফা, তোমাদের কারো কোশ্চেন থাকার কথা, আশা করি কোশ্চেন নাই। তো খেয়াল করবো এখন বি এর জায়গায় আমি কি লিখবো, সাইন আলফা, বি এর জায়গায় কি আছে আমাদের সাইন আলফা। আবার এখানে খেয়াল করবা আর ইকাল টু সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটার আমার 90। ওকে, এই লাইন থেকে আসো, দেখো তাহলে কি বললাম আমি, সাইন 90 মাইনাস আলফার মান কি হয় ভাইয়া, সাইন 90 মাইনাস আলফার মান কজ আলফা। মনে হচ্ছে তো তোমার ত্রিকোণতে করে যাচ্ছিলাম মনে হয়, আমি শুরুতেও তোমাদের এই জিনিসগুলো আমি করাইছিলাম, যখন ভেক্টর করাবো তা কিছু কিছু টপিকের ক্ষেত্রে আমি তোমাদের এটা জানাইছিলাম, তাই না? মনে থাকার কথা, বা আমি বেশ কয়েকটা ম্যাথ করতে গিয়ে আমি তোমাদের এটা জানাইছি। হ্যাঁ, যদি না জানো তাহলে আমি বলবো আমার আগের ক্লাসগুলো দেখে আসো, তাহলে এটা বুঝবা। ওকে, আগের ক্লাসগুলো যদি মিস করে ফেলো তাহলে হয়তো বা যদি 9-10-এ তোমাদের বেসিকে ঘাটতি থাকে এবং আমার আগের ক্লাস না করে আসো, তাহলে হয়তো বা এটা বুঝতে অসুবিধা হবে। ওকে, কীরকম দেখো, আমি এটাকে লিখতে পারি কি, এ সাইন 90 মাইনাস আলফা কি আমাদের কস আলফা ইকুয়াল টু বি ভাগ সাইন আলফা ইকুয়াল টু সাইন, দেখো 180 মাইনাস বা আর ভাগ সাইন 90। এ ভাইয়া বলো তো সাইন 90 মান কত? হ্যাঁ, ক্যালকুলেটারে চাপা শুরু করে দেবে অনেকেই। সাইন 90 মান কত? 1। সাইন 90 মান কত? 1। দেখো এ ইকুয়াল টু, তাহলে বা সরি এ ভাগ কজ আলফা ইকুয়াল টু বি ভাগ সাইন আলফা ইকুয়াল টু আর সাইন 90 মান 1, তাই না? এখন খেয়াল করবা এই যে তুমি লিখতে পারো এ কজ আলফা ইকুয়াল টু আর, অথবা বি সাইন আলফা ইকুয়াল টু আর, অথবা এখন খেয়াল করবা
এ ইকুয়াল টু কজ আলফা লিখতে পারো, সরি ইকুয়াল টু আর কজ আলফা। একটা লিখতে পারো বি ইকুয়াল টু আর সাইন আলফা। ওকে, একটা কি হলো এ ইকুয়াল টু আর কজ আলফা, বি ইকুয়াল টু আর সাইন আলফা। ওকে, ক্লিয়ার হয়েছো? খেয়াল করবা আমাদের এটা ভেক্টর দেওয়া ছিল আর, তার মান দেওয়া ছিল আর। এবং তোমাকে যদি বলি এই আলফা বিটা দেওয়া আছে, মানে এটা কি আমাদের এই দুইটা পরস্পরের উপর লম্ব না, এ আর বি পরস্পরের উপর লম্ব না, এই লম্ব লম্ব তারপরে তুমি লম্ব উপাংশ বলতে পারো, বা এটাকে আমি খাঁটি বাংলায় বলি, আমাদের বই লেখা আছে লম্ব অভিক্ষেপ। আমাদের কি আছে, এটাকে কি বলি আমরা? লম্ব অভিক্ষেপ বা লম্ব উপাংশ বলতে পারো, লম্ব উপাংশ। ওকে, লম্বাংশ লম্ব অভিক্ষেপ তোমাকে যদি বের করতে পারো তাহলে তুমি বের করতে, কেন লম্ব উপাংশ বললাম এটা তো বুঝছি, কেন লম্ব উপাংশ বলছি, লম্ব অভিক্ষেপ কেন একটু পরে বলতেছি, লম্ব উপাংশ কেন হয় সেটা তো বুঝতে পারছি, তাই না? কারণ কি, এই যে তোমার আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে কি এই যে উপাংশ তুমি যে দুইটা বের করলা সেই দুইটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, উপাংশ দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তুমি একটা ভেক্টর দেওয়া ছিল, সেই দুইটাকে লম্ব উপাংশে ভাগ করতে পারে, তাই না? একটা উপাংশ দেওয়া ছিল, সেই উপাংশটাকে তুমি কি করলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে উপাংশ একটা ভেক্টর দেওয়া আছে, ধরো এই যে আমাদের একটা ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টরটাকে আমি কি করলাম, ভাগ করলাম। ভাগ করা মানে কি, এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি দুইটা অংশ ভাগ করলাম, এই যে। ওকে, এটা যদি কি হয় আমাদের এ হয়, এটা যদি বি হয়, তার মানে কি বলবো, এটার যে লম্বটা ছিল, লম্বটা তুমি পাবা সেটা কি আর সমান এ প্লাস বি। ওকে, ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো তো? তো এটাই মূলত ছিল আমাদের উপাংশের কাজ। তাই আমি কি করলাম, তোমার দেখো এটাকে লম্ব উপাংশ কেন, কারণ আমি দেখলাম উপাংশ দুইটা পরস্পর লম্ব, তাই না? এখানে লম্ব উপাংশ না, এখন কথা লম্ব অভিক্ষেপ কেন আমি করলাম এটাকে, কেন আমি এটাকে লম্ব অভিক্ষেপ করলাম। এখন অভিক্ষেপ জিনিসটা বুঝো, অভিক্ষেপ, অভিক্ষেপ, অভিক্ষেপটা কি? অভিক্ষেপ তোমার 9-10 পড়ে আছে, অভিক্ষেপ মানে কি? ছায়া। কি এটা আমাদের অভিক্ষেপ মানে কি? আমাদের অভিক্ষেপ মানে হচ্ছে আমাদের ছায়া। এত বানান ভুল করি? অভিক্ষেপ মানে কি? আমাদের ছায়া। ছায়াটা কেমন দেখো, নিলাম। ওকে, একটা জিনিস নিলাম, নিয়ে এই পয়েন্টে আমি একটা টর্চ জ্বালাবো, এই পয়েন্টে আমি একটা লম্বিভাবে দেখো লম্বভাবে টর্চ জ্বালাবো। তুমি চাইলে বাঁকা করে নিতে পাইতা, বাঁকা করে নিব না, আমি চাইলে লম্ব করে নেব। কিভাবে নেব? লম্ব করে নেব। যদি তুমি লম্ব করে নাও, ব্যাপারটা দেখো তো, এই জিনিসটার কারণে তুমি এই যে ভূমি যদি হয়, এটা আমাদের ভূমি বলতে কি, আমি এটাকে এক্স অক্ষ বললাম, যদি ভূমি হয় তাহলে এই যে পয়েন্টে এর একটা ছায়া পাবা। ঠিক সেম ভাবে দেখো, তুমি যদি এই পয়েন্টে লাগাইছো, আলো দিছো, এই বরাবর এখানে একটা ছায়া পাবা, তাই না? ওকে, এই যে ছায়ার দূরত্বটা আছে আমাদের, এটা আমাদের কি একটা হচ্ছে আমাদের ছায়া পাচ্ছে, তাই না? এই যে তোমার অংশটুকু, এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো কি? অভিক্ষেপ। কেমন অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ। কেমন অভিক্ষেপ? এটা লম্ব অভিক্ষেপ। কেন? এই দেখো তুমি ছায়া করার জন্য কি করতে, তুমি লম্ব বরাবর একটা আছে, তাই না? এই যে একটা, অথবা তোমাকে যদি বলি এই বরাবর তুমি টর্চ জ্বালাইলা আর এই বরাবর টর্চ জ্বালাইলা, তখন কি হবে? এই পয়েন্টে পাবা, ঠিক সেম ভাবে এই জায়গায় একটা পাবা, তাই না? তার মানে তোমাকে যদি বলি আবার এই যে অংশটুকু এখানে একটা পাবা, তাই না? এই যে তুমি ছায়া পাচ্ছ দুই ক্ষেত্রে, এই ছায়াটাকে বলে অভিক্ষেপ। এই অভিক্ষেপ দুইটা কেমনে আছে দেখো তো, এই অভিক্ষেপটা, এই অভিক্ষেপ আর এই অভিক্ষেপ কেমনে আছে? লম্ব বরাবর আছে। এই যে লম্ব বরাবর আছে অভিক্ষেপটা, এই কারণে এটাকে বলবো আমরা কি? লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, তোমরা এই জিনিসটাকে আরো ভাবে সুন্দরভাবে বলতে পারো, এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তার মানে এটাও আমাদের বিটা, তাই না? তো খেয়াল করবা, তুমি চাইলে কিভাবে করতে পারো আরো, এটা তো তোমাকে দেয়া আছে এটা আর, তাহলে তুমি ত্রিভুজের সাইনের সূত্র, কজের সূত্র ব্যবহার করে ম্যাথ করতে পারো। এটা একটা তুমি কিভাবে করতে পারো, আমি আগেরটা যে নিয়ম করলাম উপাংশকে যেভাবে ভাঙাইতে পারি, সেটা লামি উপপাদ্য ব্যবহার করে। আর এটা তুমি করতে পারো ত্রিভুজের উপপাদ্য ব্যবহার করে, ত্রিভুজের সাইন ত্রিকোণিত অনুপাত ব্যবহার করে, সাইন এবং কজ। দেখো তোমাকে যদি বলি সাইন আলফা সমান কত, কি বলবা? সাইন আলফা সমান, তুমি জানো এটা এ, এটা বি। হ্যাঁ, সাইন আলফা সমান কি? লম্ব ভাগ
অতিভুজ, তাই না? লম্ব কত এখানে? দেখ এটা যদি আলফা হয়, লম্ব কিন্তু আমাদের এটা, তাই না? বি ভাগ অতিভুজ হচ্ছে আমাদের আর। ওকে, বি সমান কি দাঁড়াচ্ছে তোমার? বি সমান আর সাইন আলফা। ওকে, বি সমান কি হচ্ছে আমাদের? আর সাইন আলফা। অথবা খেয়াল করবা, এখানে আমি যদি বলতাম কজ আলফা সমান কত? কজ সমান কি আছে? ভূমি ভাগ অতিভুজ, তাই না? তাহলে এ ইকুয়াল টু আর কজ আলফা। দেখো তো আগের নিয়মের মতো মিলে যাচ্ছে না? আগে যেরকম ছিল, দেখো তো আগেরটার মতো না? দেখো এ ইকুয়াল টু আর কজ আলফা, বি ইকুয়াল টু আর সাইন আলফা। তুমি চাইলে ওই ত্রিগুণিত অনুপাত সূত্র ব্যবহার করে করতে পারো, অথবা চাইলে তুমি লামের উপপাদ্য ব্যবহার করে করতে পারো। ওকে, উপাংশ যদি তোমাকে, উপাংশ বলতে আমি তোমাকে বললাম লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ করতে তুমি দুইটাই ব্যবহার করতে পারো, কিন্তু যদি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি না হয়, কি বললাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি না হয়, তুমি চাইলে এই যে ত্রিগুণিত অনুপাতের সূত্র ব্যবহার করতে পারবা না। তোমাকে তখন কি করতে হবে? তখন তোমাকে ওই যে কইলাম লামের উপপাদ্য, লামের উপপাদ্য ব্যবহার করে ম্যাথ করতে হবে। কি হয়েছে? দুইটার মধ্যে পার্থক্য তো বুঝছি। কখন কি করবা? লম্ব অভিক্ষেপ বা লম্ব উপাংশ বের করতে বললে তুমি ত্রিগুণিত অনুপাত ব্যবহার করে করতে পারো, লামের উপপাদ্য ব্যবহার করেও করতে পারো। কিন্তু তোমাকে যদি এই আলফা প্লাস বিটা 90 ডিগ্রি না হয়, অন্য কিছু হয়, বেশি হইতে পারে, কম হইতে পারে, যদি হয় তখন তোমাকে কি করতে হবে? তোমাকে লামের উপপাদ্য ব্যবহার করে ম্যাথ করতে হবে। কি হয়েছে? আমি তো ম্যাথও দেখাই দিয়েছিলাম তোমাদের। তো খেয়াল করবা, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই লম্ব অভিক্ষেপটা জানা। এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? আমাদের লম্ব অভিক্ষেপটা জানা বা লম্ব উপাংশটা বের করা। কি হয়েছে? এখন খেয়াল করবা, এখানে মজার ব্যাপার হয়েছে। দেখো আমি যদি এভাবে বলি, এটা আমাদের আলফা, এটা আমাদের আর, এই জিনিসটা তোমাদের এক্স অক্ষ বরাবর না, বা আনুভূমিক অক্ষ বরাবর, আনুভূমিক অক্ষ বরাবর, তাই তো? এটা কি আমাদের আনুভূমিক অক্ষ বরাবর, তাই না? আচ্ছা, আনুভূমিক অক্ষ বরাবর যদি হয়, আবার একটু খেয়াল করবা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর, তাই না? অথবা তুমি বলতে পারো কি, উলম্ব অক্ষ বরাবর, উলম্ব অক্ষ বরাবর, তাই না? তার মানে তুমি কি পেলা? এই আনুভূমিক অক্ষ বরাবরের মানটা কি? এটাকে আমি এক্স বললাম, এক্স ইকুয়াল টু বলতে পারো কি আমরা? দেখো এই যে আনুভূমিক অক্ষ, এটা না আনুভূমিক এক্স অক্ষ বরাবর, এটাকে কি বলতে পারি আমরা? আর কজ আলফা। আর উলম্ব বরাবর যদি যেটা পেলে সেটাকে কি বলবো আমরা? ওয়াই যদি বলি, এটাকে ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। ওকে, ক্লিয়ার হয়েছে? ওয়াই ইকুয়াল টু কি হলো আমাদের? আর সাইন আলফা। কে বুঝো নাই? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা খেয়াল করবা। তো মোটামুটি আমরা শিখলাম অভিক্ষেপ কিভাবে নির্ণয় করতে হয়, উপাংশ কিভাবে নির্ণয় করতে হয়, লম্ব অভিক্ষেপ কেন, লম্ব উপাংশ কেন, তাই না? এখন খেয়াল করবা, তোমাকে আমি যদি বলি না, একটা ম্যাথই তোমাকে করতে দিই। এটা দেয়া আছে তোমাকে, এই ভেক্টরের মান 10, এটা আমাদের 30, এটা আমাদের 60। ওকে, তোমাকে আমি যদি বলি এক্স কত, এক্স কত আর ওয়াই কত, কিলো বের করতে পারবা? দেখো তুমি জানো এক্স অক্ষ বরাবর যদি আমি ধরি, এটাকে তুমি থিটা ধরো, এটাকে আলফা ধরো বা থিটা ধরো, যাই ইচ্ছা, তুমি কি বলবা? এটা যদি তুমি আলফা বলো তাহলে কি হবে আমাদের? 10 কজ, যেহেতু আমি এক্স অক্ষ বরাবর বলছি মানে ভূমির সাথে, এক্স কজ 30, এখানে কি আমাদের 10 সাইন 30। ওকে, দেখো এটা কিন্তু একই, গ্যালারিসি। অথবা দেখো পরীক্ষায় তোমার কিভাবে থাকতে পারে? এভাবে থাকতে পারে। 1 নম্বর কেস দিলাম, এটা 2 নাম্বার, শুধু দিল এটা 60 ডিগ্রি, দিয়ে বললো তোমাকে এটার মান কত, এটার মান কত, এটা তোমার 10। ওকে, খেয়াল করবা, তোমাকে পরীক্ষায় দুইটা কোণই দেওয়া থাকতে পারে, পরীক্ষায় একটা কোণই দেওয়া থাকতে পারে। একবার কি বললাম আমি? এটা দেওয়া থাকলাম,
আরেকবার মনে করো তোমাকে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 30। ওকে, তাই মানে কি বললো, এটা বের করতে এক্স কত ওয়াই কত, এখানে ওয়াই ধরলাম, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স। ওকে, কিভাবে করবা দেখো, মনে রাখবা তোমাকে যদি এভাবে দেওয়া থাকে, তুমি এটা 60 দেওয়া আছে, তুমি এটাকে 30 ডিগ্রি নিয়ে করতে পারবো, মানে এটা যে তোমার 30 ডিগ্রি হয়ে যাচ্ছে আলটিমেটলি, তাই না? অটোমেটিক্যালি তোমার এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, তুমি চাইলে এভাবে করতে পারো, এটা 60, এটা 30 বা 30 ডিগ্রি। ওকে, তুমি চাইলে এভাবে করতে, এখন না চাইলে কীভাবে করতে পারো দেখো, এই জিনিসটাকে আমি যদি ঘুরাই দিই, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না, একটু ঘুরাই দিলাম, ঘুরাই দিলে এইরকম হচ্ছে, তাই তো? এইরকম হচ্ছে, তার মানে তখন এটা 60, এটা তোমার কত 30, এটা তো লাগবে না আমাদের, একটু যদি ঘুরে দেয় এরকম পাবা, এটা পাবা তুমি 10। কথা হলো এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এখন ভালো, এটা এক্স অক্ষ বরাবর চলে আসছে না তোমার তখন। ওকে, ক্লিয়ার হয়েছি? দেখো, তো তুমি কি করবা, তোমাকে যদি এভাবে দেয়া থাকে, তুমি যার সাথে কোণ সেটাকে ভূমি ধরবা, সেটাকে এক্স ধরে নিয়ে যাবা। দেখ, যদি ওয়াই লিখছে আমি, এটা এক্স অক্ষ বরাবর ধরতে পারবো, তাই না? অথবা তুমি কি বলবো, এখানে 10 cos 60, আর এখানে কি হবে আমাদের 10 sin 60। খেয়াল করবা, তাহলে আমি কি করলাম দেখো, একটা জিনিস মাথা রাখবা, যার সাথে কোণ আছে, যার সাথে কোণ, কি করলাম আমি, যার সাথে কোণ তার কজ, তার সাথে কি হবে আমাদের, তার সাথে কজ। ওকে, যার সাথে কোণ তার সাথে কজ হবে, ঠিক আছে? কোণ থাকলেই যার সাথে কোণ হয়েছে, দেখো যেমন এটার সাথে কোণ আছে, এই যে কোণটা কার সাথে, এই ভূমির সাথে, এই ভূমির সাথে যদি হয় তাহলে এটার সাথে কি হবে, কজ হবে, কজ 30, তার সামনে তো 10 আছে। আর যেটা সাথে থাকবে না, কোণটা থাকবে না, তুমি যে কোণটা নিয়েছো 30 ডিগ্রি, যে কোণটা নিয়েছো যার সাথে থাকবে না, সেটাতে কি হবে, sin 30। ওকে, ক্লিয়ার হয়েছি? যার সাথে কোণ হবে তুমি তার সাথে কি নেবা, কজ নিবা, আর ওপরটার সাথে সাইন নিবা। ওকে, তুমি যে কোণটা ধরছো, খেয়াল করবা, তুমি যে কোণটা ধরছো সেই কোণটা যে ভূমির সাথে থাকবে, যে রেখাটার সাথে থাকবে, সেই রেখার সাথে কি নেব আমি, সাইন, সরি কজ, আর অপরের সাথে কি নেব আমি, সাইন। ক্লিয়ার হয়েছি? ওকে, ওকে, আশা করি তুমি বুঝতে পারছো মনে হয়। আমি কয়েকটা ম্যাথ দিব, ম্যাথ করার চেষ্টা করবো। হ্যাঁ, কোশ্চেন, আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 30 নিউটন বল ক্রিয়া করলে আনুভূমিক ও উলম্ব উপাংশ নির্ণয় করো। উলম্ব উপাংশ নির্ণয় করো। ওকে, কি বললাম, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 30 নিউটন বল ক্রিয়া করলে আনুভূমিক এবং উপাংশের সাথে উলম্ব উপাংশ নির্ণয় করতে বলছে। আনুভূমিক এবং উলম্ব উপাংশ কত সেটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে পারবা দেখো, তুমি যদি করো, আমাকে বলছে কি 30 নিউটন, এটা 30 নিউটন তোমাকে বের করতে বলছে। দেখো, আনুভূমিকের সাথে, আনুভূমিক যদি এটা হয় তাহলে এক্স, এই এক্সের সাথে কত ডিগ্রি কোণ আছে আমাদের, 60 ডিগ্রি কোণ আছে। এটা যদি, তাহলে এটা আনুভূমিক উপাংশ, এটা আমাদের উলম্ব উপাংশ, তাই না? এটা আনুভূমিক, এটা আমাদের উলম্ব উপাংশ। তাহলে এটা কত হবে দেখো, যার সাথে কোণ, যেহেতু আমাদের এটার সাথে কোণ আছে, তাহলে এটা কি হবে, কজ
এটা কি হবে সাইন, তাই না? তার সামনে কি আছে 30, 30 থিটা কত 60। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন লাস্ট কোশ্চেন করবো এটা, তাহলে আমাদের উপাংশ বোঝার আশা করি তোমাদের ক্লিয়ার হবে। ওকে, আমাকে কি বলছে? বলছে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর একটি ভেক্টর ক্রিয়া, একটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। আনুভূমিক উপাংশ বা আনুভূমিক অভিক্ষেপ 10 একক হলে, একক হলে উলম্ব উপাংশ কত? ওকে, আনুভূমিক বরাবর একটা ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ব্যাপারটা এইরকম। একটা ভেক্টর আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। একটা ভেক্টর কি হয় আমাদের আনুভূমিকের সাথে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলেও এই ভেক্টরে তোমাকে মানটা দেওয়া হয় নাই, কত সেটা দেওয়া নাই, কিন্তু তোমাকে এইটার মান দেওয়া আছে 10 একক। এটার মান কত দেওয়া আছে আমাকে? 10 একক। তোমাকে বের করতে বলছে কি, এই যে তোমার উলম্ব অক্ষ বরাবর ভেক্টর, সেটা বের করতে হবে। যেমন খেয়াল করবা, তোমাকে দেয়া আছে কি এক্স দেয়া আছে। এখন তুমি জানো এক্স ইকুয়াল টু আর কজ 60, তাই না? এক্স ইকুয়াল টু কি জানো তুমি? আর কজ 60। এটা ক্লিয়ার হয়েছে তো? তুমি তো জানো এটা এক্স ইকুয়াল টু আর কজ 60। যদি জানো, দেখো তো এই এক্স এর মান তো তোমাকে দেয়া আছে কত? 10। এক্স এর মান কত দেয়া আছে? 10 দেয়া আছে। যদি 10 দেয়া থাকে তাহলে তুমি আর এর মান বের করতে পারবা না। আর এর মান কি হবে? 10 ভাগ cos 60। ওকে, আচ্ছা, এখন খেয়াল করবা, তুমি যদি আর এর মান পাও, ওয়াই এর মান বের করা কি কোনো ব্যাপার হইল? হ্যাঁ, কেন কেন ব্যাপার না? দেখো ওয়াই ইকুয়াল টু তুমি জানো আর sin 60, তাই না? ওয়াই ইকুয়াল টু কি আর sin 60। যদি তুমি জানো তো মোটামুটি কি বলতে পারতা, ম্যাথ করতে পাইলা, তাই না? ক্লিয়ার হয়েছে? ওয়াই ইকুয়াল টু কি হবে? আর sin 60। তো আর কত তুমি আর এর মান পাইলা, লেখো 10 ওই যে sin 60 ভাগ cos 60। হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা ম্যাথ পাবা সেটাই উত্তর। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি তোমাদের জন্য কিন্তু এই শুধু ক্যালকুলেশনগুলো রাখা দিচ্ছি, ক্যালকুলেশন করে নিজ দায়িত্ব করে নিবা। ওকে, সব কিছু তো আমার করে দেওয়ার দায়িত্ব না, তোমাদের নিজে করতে হবে। তোমাদের আগেও আমি বলছিলাম, কি বলছিলাম? বলছিলাম আমি করে দেওয়ার থেকে তোমার নিজেরা করা বেটার। আমার থিওরিটা বুঝো, আমি কীভাবে থিওরি করাচ্ছি সেই থিওরিটা বুঝো, তারপর যে ম্যাথগুলো করাচ্ছি তুমি চেষ্টা করো ওই ম্যাথগুলো তুমি নিজে করার। ওকে, তুমি যখন ম্যাথগুলো নিজে পাবা তার মানে তুমি থিওরিটা বুঝছো। বুঝতে পারছি? এখন যদি তারপরেও যদি না বুঝো, তখন আমার ম্যাথগুলো দেখো, ম্যাথগুলো সমাধান দেখো কীভাবে করছি, কীভাবে করা যায়। তুমি চিন্তা করো একে আরও অন্য কোনো উপায়ে ম্যাথ করা যায় কিনা। বুঝতে পারছি? তুমি যখন একটা ম্যাথকে অনেক উপায়ে করতে পারবা, তার মানে তুমি অনেক কিছু শিখে গেছো। বুঝতে পারছি? তোমার বেসিক ক্লিয়ার হওয়ার একটাই, তুমি যখন ধারণা পাবা বেসিক কখন ক্লিয়ার হবে, তোমাকে যদি বলা হয় তুমি কখন ধারণা করতে পারবে বেসিক ক্লিয়ার যে যখন তুমি একটা ম্যাথকে অনেকভাবে করতে পারবা। হ্যাঁ, একটা ম্যাথকে তুমি অনেকভাবে ধাপে ধাপে করতে পারবা। একটা ম্যাথ তোমাকে দিলাম, তুমি কোথাও সমাধান না দেখে তুমি নিজে সমাধান করতেছো, কোথাও সমাধান না দেখে তুমি নিজেই সমাধান যদি করতে পারো, তার মানে তুমি ধরে নিতে পারো তোমার বেসিক ক্লিয়ার আছে। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, তুমি চেষ্টা করবা সবসময় কি
আমি করে দেওয়ার আগে বা আমি কোশ্চেনটা ওঠানোর পর তুমি নিজে চেষ্টা করবা, পজ করে রেখে নিজে চেষ্টা করবা, তারপর যদি না পাও তখন সমাধান দেবো, তারপর তো আমি আসি। ওকে, আচ্ছা। তো আমাদের আজকে যে অংশটুকু ছিল যে উপাংশ বা উপাংশ কি সেটা বের করেন, তাই না? আমাদের মেইন টপিক ছিল কিন্তু উপাংশের সাহায্যে যোগ। তো আমরা চেষ্টা করব উপাংশের সাহায্যে যোগ কিভাবে নির্ণয় করা যায়। কি করলাম? উপাংশের সাহায্যে যোগ কিভাবে নির্ণয় করা যায়। এতদিনের পড়াশোনা ছিল আমি উপাংশ বা কালকের লাস্ট যে অংশটুকু করাইলাম সেই পড়াশোনা কি ছিল আমাদের? উপাংশের সাহায্যে যোগ। টপিকের নাম ছিল উপাংশের সাহায্যে যোগ, কিন্তু আমি উপাংশ করতে গিয়ে কি বললাম, বা উপাংশের সাহায্যে যোগ করতে গিয়ে আমি উপাংশ কি সেটা বললাম। উপাংশ পড়ার পর অভিক্ষেপ জিনিসের সাথে পরিচয় হয়েছি, পড়তে গিয়ে অভিক্ষেপ কীভাবে নির্ণয় করতে হয় সেটা ভাবে করছিলাম। খেয়াল করবো এটা আমাদের ফায়দাটা কী হয়েছে। অভিক্ষেপ যে বের করলাম এটা আমার ফায়দা কী হইলো দেখো। আমরা সামাজিক সূত্রের সাথে যখন ম্যাথ করছিলাম তখন আমাকে দুইটা ভেক্টর দেওয়া ছিল, সেই দুইটা ভেক্টরকে ব্যবহার করে আমি একটা ভেক্টর বের করে লব্ধি বের করতাম, তাই না? দুইটা ভেক্টরের সাহায্যে একটা ভেক্টর বের করতাম, এটাই তো ক্লিয়ার। এটা ছিল আমাদের সামাজিক সূত্রের। এখন তোমাকে দুইটা ভেক্টর দেয়া নাই, দেয়া আছে কতগুলা? অনেকগুলা ভেক্টর। কতগুলা ভেক্টর দেয়া আছে দেখো। ধরে নাও তোমার কাছে আছে কি, এই যে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর একটা ভেক্টর দেবো, হ্যাঁ সাদা, এই একটা ভেক্টর, হ্যাঁ। এটার মান সবগুলোর মান মনে দেওয়া আছে, এ বি সি ডি, তোমার সবগুলো মানও দেওয়া আছে। তোমার কি কইলো সবগুলো কোনও দেওয়া আছে, যেমন কীরকম, এটা তোমার θ1, এটা তোমার θ2, এটা তোমার θ3, এইভাবে দেয়া আছে তোমাকে। ওকে, কোন দেশ? এখন কথা হলো তোমাকে বের করতে বললো কি? লব্ধি। তোমাকে কি বের করতে বলবে? এই যে এতগুলো ভেক্টর তোমাকে দিলাম, চারটা ভেক্টর, এখন চারটা ভেক্টরের লব্ধি বের করতে বললে, তাই না? লব্ধির মানটা বের করতে হবে। দেখো লব্ধির মান এবং দিক বের করতে হবে, তুমি কিভাবে করবা? তোমার কি উপায় আছে? তোমাকে কি করতে হবে দেখো, তুমি কিভাবে করতে পারবা। তোমাকে উপায়টা আমি দেখে দিই, তুমি কিভাবে করতে পারো। এখন পর্যন্ত যেভাবে করছিলাম, তুমি এ এবং বি নিবা, যেমন এটা তোমার এ, এটা তোমার বি, তাই না? এই দুইটাকে যখন যোগ করবা একটা নতুন ভেক্টর পাবা, তাই না? নতুন ভেক্টর পাবা। এটাকে বললাম আমি সি ড্যাশ। কি বললাম আমি? সি ড্যাশ। তুমি একটা ভেক্টর পাইবা। তার মানে কি আমি বলতে পারি এই একটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর পরিবর্তে তুমি একটা ভেক্টর পাইলা, যে ভেক্টরের নাম কি? সি। ওকে, ক্লিয়ার হয়েছি? তার মানে তোমাকে কি করলা? প্রথমে লব্ধি সূত্র অ্যাপ্লাই করলা, আর ইকুয়াল টু রুট ওভার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ1, এই সূত্র একবার বের করলাম, লব্ধির মান বের করলাম, আবার থিটা, আর ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান কি করবা তুমি? ট্যান থিটা সমান ওই যে যার সাথে কোণ তুমি বের করতে আসছো, মনে করো বি এর সাথে এর সাথে কোণ, এটাকে আলাদা প্লাস বি cos θ1 বি সাইন θ1, এবার তুমি বের করলা, তাই না? তুমি চাইলে এভাবে বের করতে পারো। তাহলে কি করলা? তুমি একটা বের করলা, তার মানে তুমি কি পাইলা? এখানে এখানে তোমার মোটামুটি θ1 থিটা তো পাইলা। এখন খেয়াল করবা, তার মানে কি তুমি এই অংশটুকু পাইলা। ব্যাপারটা খেয়াল করবা, এটা এই অংশ আর এই অংশ বাদ দিয়ে তুমি এটা পাইলা। ওকে, এটা ছিলই আমাদের আগে, তো এটা পাইলাম, তাই না? তাহলে এখন তোমার কয়টা ভেক্টর আছে দেখো, খেয়াল করো। এখন আর কয়টা ভেক্টর থাকার কথা? তোমার তিনটা, তাই না? আচ্ছা, এটা তো আমাদের মিশাই দিচ্ছি, এটা তোমাদের শেষ। এই দুইটার পরিবর্তে আমি আরেকটা ভেক্টর নেই, এই ভেক্টরটা পাইলাম মনে করো, হ্যাঁ। দুইটার পরিবর্তে আমি এটা পাইছি, খেয়াল করবা। এটা তোমার θ1 দেয়া আছে, এটা আমাদের
থিটা টু, এটা আমাদের থিটা থ্রি। ওকে, এটা কিন্তু ভেক্টর না আমাদের, এটা ভেক্টর তুমি পাইলা কি আর। ওকে, এখন খেয়াল করবা বা সি ড্যাশ, দেখি আমাদের সি ড্যাশ। এখন কি করবা, এই সি এস, এটা তো তোমার বি আর সি, তাই না? এখন কি করবা, সি ড্যাশ আর সি এই দুটোকে যোগ করবা, করে আরেকটা নতুন ভেক্টর পাবা, আর আবার এই সূত্র ব্যবহার করবা। আবার কি করবা, এটা তো ব্যবহার করে মনে করি এটাকে কি বললাম আমি, ডি ড্যাশ, ডি ড্যাশ, হ্যাঁ। তারপর কি করবা, ডি ড্যাশ প্লাস এই ডি যোগ করবা, করে আবার পাবা, তারপর মানে তার মানে তুমি কি করবা, চারটা ভেক্টর দেওয়া থাকবে, তোমাকে তিনটা স্টেপে করতে, দুইটা দুইটা ভেক্টর আলাদা আলাদা করে নিয়ে ম্যাথ করতেছে, তাই না? তো এটা সময় কি কম লাগবে? সময় অনেকক্ষণ লাগবে। এখন যদি সময় বেশিক্ষণ লাগে, তাহলে তোমাকে যদি চারটা নিয়ে 10টা 15টা 20টা দিত, তখনও কিভাবে করতা? তার মানে কি, তুমি যদি 10টা করতে হয়, তার মানে তোমাকে 9টা ধাপ করতে হবে, তাই না? 9টা ধাপে তোমাকে কি করতে হবে, ট্যান থিটা বের করতে হবে, আর এর মান বের করতে হবে, 9টা ধাপেই। দেখো তো বিশাল প্রসেস না? এখন তুমি যদি এই জিনিসটা সবগুলা ভেক্টরকে কি করতে পারি, দুইটা উপাংশ নিয়ে আসতে পারি। কি করলাম, তুমি যদি সবগুলা ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করতে পারো, মানে সবগুলা ভেক্টরকে আমি দুইটা ভেক্টর বানাইলাম, বুঝতে পারছি? সবগুলা ভেক্টরকে কয়টা ভাগে ভাগ করলাম আমি, দুইটা ভাগে। আর সবগুলা ভেক্টরকেই আমি, সবগুলা ভেক্টর মিলে আমি দুইটা ভেক্টর বের করতে পারলাম। ধরি নাও এই যতগুলো ভেক্টর আছে সবগুলা ভেক্টরের পরিবর্তে আমি একটা এক্স পাইলাম, একটা ওয়াই পাইলাম। দেখো তো যোগফল বের করা সহজ কোনটাতে? এটা তোমাকে ধাপে ধাপে বের করা সহজ, তুমি এই যে এক্স ওয়াই পাইলা, তো এই দুইটার লব্ধি বের করা সহজ, বুঝতে পারছি? তোমার কাছে দুইটা ভেক্টর, সবগুলোকে দুইটা ভেক্টর বের করে নিয়ে সহজ হবে না? দেখো, একটা তুলনামূলক অনেকটা বড় লং প্রসেস, একটা আমাদের শর্ট প্রসেস। চেষ্টা তো করবো আমার শর্ট প্রসেসে করার, তুমি চাইলে এভাবে করতে পারো। এটাতে ভুলের, যত বেশি প্রসেস করবা তত বেশি ভুলের পরিমাণ বাড়বে, তাই না? ভুলের পরিমাণ বাড়ার সম্ভাবনা বেশি। কিন্তু যত তোমার ছোটো হবে প্রসেসটা, তোমাদের ভুলের পরিমাণ তত কম হবে। ঠিক সেম জিনিসটা খেয়াল করো, আমি কীভাবে করতে পারি। দেখো, আমি চেষ্টা করব সবগুলো ভেক্টরকে কয়টা ভেক্টর নিয়ে যেতে, দুইটা ভেক্টরে। যেমন আমি যদি বলি আমি ম্যাথ করার সময় আমি তোমাকে তিনটা দিয়ে দেখাবো, পরীক্ষা হয়তো বা আরও বেশি থাকতে পারে, সমস্যা নাই। তোমার ওই তিনটা দিয়ে শিখো, বাকিটা এমনি পাবা, হ্যাঁ। থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, এটার মান আমার কত, পি কিউ এস। তোমায় আমি কী করলাম, এই যে পি কিউ এস দেওয়া আছে, এই পি কিউ এস এর লব্ধির মান বের করবা। কি করবা, পি কিউ এস এর লব্ধির মান বের করবা। দেখো কিভাবে করা যায়। এখন খেয়াল করবা, পি ভেক্টর দেওয়া আছে, দেখো পি ভেক্টরটা থিটা ওয়ান কোণে দেওয়া আছে। পি ভেক্টরটা কি আছে আমাদের, আচ্ছা লাল কালি দিয়েছি না, লাল কালি দিয়ে তোমার দেখা, এটা পি ভেক্টরটা দেওয়া ছিল। সেই পি ভেক্টরটা কি করতে পারি আমি, সেটা ভূমির সাথে থিটা ওয়ান কোণ ছিল। এখন খেয়াল করবা, যদি থাকে এটাকে আমি দুইটা ভেক্টরে দুইটা অংশ নিয়ে যেতে পারি মনে হয়। দুইটাকে কীভাবে করতে পারি, তুমি এটাকে বলবা পি কজ থিটা ওয়ান, আর এটাকে কি বলবো তুমি, পি সাইন থিটা ওয়ান। ওকে, এটা তো বলতে পারি পি সাইন থিটা ওয়ান আর পি কস থিটা ওয়ান, এটা মিলে আমি কি পাই, পি পাইছিলাম না, এটা তো পাইছিলাম। আমি তাহলে এটাকে বাদ দিতে পারি। দেখো খেয়াল করবা, ওকে, পিটাকে বাদ দিয়ে আমি পি সাইন থিটা ওয়ান পি কস থিটা ওয়ান এটা করতে পারি। দুইটা লম্ব উপাংশ ভাগ করছি। ঠিক সেমভাবে কিউটাকে যদি তুমি নাও, কিউটাকে যদি তুমি নাও, এই যে কিউ, এটা তোমার থিটা টু, তুমি বলো তো এটা কি কি বলবা, এটা এই অংশটুকু কি হবে তোমার, কিউ কিউ কজ থিটা টু না? এই যে লম্ব অংশ বরাবর কি পাবা তুমি, কিউ সাইন থিটা টু। ক্লিয়ার হয়েছি? দেখো তো এই কিউ এর পরিবর্তে তুমি এটা পাইলা, কিউ এর পরিবর্তে আমি এই দুইটা তো পাইলাম, তাই না? কিউ এর পরিবর্তে আমরা কি পাইলাম, এই দুইটা পেলাম। এখন ঠিক সেম ভাবে এস এর পরিবর্তে দুইটা কি পাবা, একটা যদি ওইদিকে পাবা, আপাতত থাক, পাবা এইদিকে একটা এস, বা আমি বললাম এস কজ থিটা থ্রি, এখানে কি হলো আমাদের এস সাইন থিটা থ্রি। ওকে, তার মানে কি করলাম,
যতগুলো ভেক্টর ছিল সবগুলো ভেক্টর প্রতিটাই দেখো দুইটা দুইটা অক্ষ বরাবর, দুইটাই কি গেছে আমার প্রতিটা দুইটা অক্ষ বরাবর। এখন খেয়াল করবা এই দিকে তোমার পি সাইন থিটা 1 কিউ সাইন থিটা 2, এটা কি আমার এস সাইন থিটা 3। দেখো সবগুলো কি আছে আমাদের লম্ব অক্ষ বরাবর, একদম লম্ব বরাবর, তাই না? এখানেও লম্ব বরাবর, এখানেও লম্ব বরাবর, এখানেও লম্ব বরাবর, তাই তো? যদি লম্ব বরাবর থাকে আমি বুঝলাম ওই যে ওয়াই অক্ষ বরাবর যেহেতু আছে এটাকে বললাম আমি ওয়াই। ওয়াই সমান আমি কি লিখতে পারি? পি সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 2 প্লাস এস সাইন থিটা 3 বলতে পারি। দেখো খেয়াল করবা যতগুলা ভেক্টর ছিল সবগুলারই সাইন, যতগুলো ভেক্টর দেওয়া ছিল সবগুলো কি হলো ওয়াই অক্ষ বরাবর, সবগুলোর সাইন। তার মানে কি তোমাকে যতগুলো এই যে তোমার এই যে একটা অংশ, এই অংশ যেহেতু একই দিকে কাজ করতেছে, একই দিকে কাজ করে কি যোগ হয় না? একই দিকে কাজ করলে তো যোগ হয়। তো আমি এই একই দিকে কাজ করে কি করলাম? আমি যোগ করলাম। একদিকে কাজ করার জন্য কি করছি? যোগ করলাম। যোগ করে আমি লিখলাম, তাই না? খেয়াল হয়েছি? আবার খেয়াল করবা এগুলো তো পরস্পর একই দিকে আছে, এগুলো কি হচ্ছে আমাদের পরস্পর একই দিকে। ব্যাপারটা এরকম না? এই দিকে তোমার কি আছে আমাদের একটা পি কজ থিটা 1 কিউ কজ থিটা 2 এস কজ থিটা 3। দেখো তো সবগুলো ভেক্টর একই দিকে না? যদি একই দিকে হয় তাহলে কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর। তাহলে আমি বললাম এটা এক্স, আচ্ছা এটা লিখে দিই এক্স। এক্স সমান কি দাঁড়াচ্ছে তোমার? দেখো তো পি কজ থিটা 1 প্লাস কি কজ থিটা 2 প্লাস এস কজ থিটা 3, তাই না? দেখো কি হলো আমাদের, আমি সবগুলো ভেক্টর কি করলাম? একটা এক্স অক্ষ বরাবর কত মান পাতো, ওয়াই অক্ষ বরাবর কত মান সেটা বের করলাম। কি করলাম? এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত সেটা বের করলাম। এখন খেয়াল করবা যদি তুমি এটা পাও এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত, যদি তুমি সেটা পাও, ব্যাপারটা দেখো একটা এক্স অক্ষ বরাবর একটা মান, ওয়াই অক্ষ বরাবর যদি একটা মান পাও, মধ্যবর্তী কোণ জানো কত? এখানে 90 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধি মান আর এগুলো কত হবে? আর এগুলো কত হবে? দেখো রুট ওভার, আমি এটা বলিনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এগুলো কি হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি দেখো সবগুলো ভেক্টর ছিল, আমি একটা সূত্র, একটা সহজ একটা সূত্র নিয়ে গেলাম, অথবা ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স, ওয়াই ভাগ এক্স। ক্লিয়ার হয়েছে? আর ইকুয়াল টু কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা, আর ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওকে, কিন্তু মজার ব্যাপার এখানে এক্স ইকুয়াল টু কি ছিল? এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার ওই যে পি কস থিটা 1 প্লাস কিউ কস থিটা 2 প্লাস এস কস থিটা 3। এখন এরপরে যদি আরো থাকতো আমি নিতাম, নিয়ে ক্যালকুলেট চাপবো, ম্যাথ করবো। ক্লিয়ার হয়েছে? অথবা দেখো ওয়াই ইকুয়াল টু কি ছিল আমাদের? পি সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 2 প্লাস এস সাইন থিটা 3 প্লাস ডট ডট ডট, যদি থাকে একাধিক। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো পদ্ধতি ছিল তোমার কয়টা? একাধিক ভেক্টরে যোগ করার। একাধিক ভেক্টরকে যোগ করতে চাইলে তুমি এভাবে ভাঙায় ভাঙায় নিয়ে করতে পাইতা, যেখানে তোমার ধাপ অনেক থাকতো। কিন্তু তুমি যদি করো এভাবে, যদি করো দেখো এই যে একটা লাইন, এই যে একটা লাইন, আর এই যে এই চারটা লাইনে তুমি ম্যাথ শেষ করতে পারবা। আর মজার ব্যাপার সবগুলো তুমি ক্যালকুলেটারে একবারেই করতে পারবা। এখানে একবার চাপতে হয়, এখানে একবার, এখানে একবার, এই যে একবার, চারবার। বুঝতে পারছো? এখানে ধাপ হলো চারটা, যত বড় ম্যাথই হোক ধাপ কয়টা? এখানে হলো চারটা। কিন্তু ওখানে যদি হয় যতবার বাড়বে তোমার পরিমাণটা তত বাড়বে। বুঝতে পারছি? ততটা ক্যালকুলেশন বাড়বে। ওকে, বুঝতে পারছি? তো আমাদের যদি এই জিনিসটা সহজ হয়, এটাকেই আমরা বলি কি? উপাংশের সাহায্যে। দেখো খেয়াল করো, উপাংশের সাহায্যে যোগ কেন হইলো? আমি সবগুলোকে একটা দুইটা উপাংশ ভাগ করছি। সবগুলোকে কি হলাম? আমি দুইটা উপাংশে ভাগ করলাম। সবগুলোকে কি করছি? আমি দুইটা উপাংশে ভাগ করলাম। ভাগ করার পর ওই দুইটা ভেক্টরকে সামান্তরিক সূত্রে ব্যবহার করছি। খেয়াল করবা ডিরেক্ট কিন্তু হয়নি, আগে উপাংশ ভাগ করছি, উপাংশ ভাগ করার পর এটাকে কি করলাম? সামান্তরিকের সাথে সামান্তরিক সূত্রে ব্যবহার করে আমি যোগ করলাম। ক্লিয়ার হয়েছে?
তো এটাই আমাদের উপাংশের সাহায্যে যোগ। তোমাকে যদি কয়েকটা ম্যাথ করতে দিই, তোমার আরো ক্লিয়ার হওয়ার কথা। এই ম্যাথ কয়েকটা খেয়াল করে দেখো। যদি তুমি ম্যাথ করতে যাও, দেখো তোমাকে আমি কোশ্চেন কইলাম, দশ নিউটন, 20 নিউটন, 30 নিউটন, মানে দুইটা বল আছে, সবগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে। সবগুলো কত করে? 120 ডিগ্রি করে। এখন তোমাকে কইলাম এই যে ভেক্টরগুলো আছে তার লব্ধির মান কত আর লব্ধিটা কত ডিগ্রি কোণে কাজ করে সেটা বের করো। হ্যাঁ, লব্ধি মান কত আর লব্ধিটা কত ডিগ্রি কোণে কাজ করে সেই জিনিসটা বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো কীভাবে করা যায়, দেখো খেয়াল করবো। তোমাকে মেন কন্ডিশন কি জানো ছিল আমাদের? প্রথম কাজ কি, যতগুলো ভেক্টর দেওয়া আছে তার আগে কি করতে হবে? এক্স বের করতে হবে। তাহলে এক্স মানে কি? দেখো এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ। এটা আমাদের ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ একটা কি আমাদের ওয়াই অক্ষ। ক্লিয়ার হয়েছে? এখন তোমাকে কি বের করতে হবে? এক্স অক্ষ বরাবর কত হয়, ওয়াই অক্ষ বরাবর কত হয়। এখন এক্স এর মান কত তুমি জানো। এই যে 10 বলতে পারবা এক্স অক্ষের সাথে, এই যে 10 নিটা তোমার এইদিকে, এক্স অক্ষ তোমার এইদিকে, একই দিকে না? যদি একই দিকে তাহলে কোণ কত হবে? 10 মধ্যবর্তী কোণ কত? cos 0 ডিগ্রি। খেয়াল করবা যখন একই দিকে মধ্যবর্তী কোণ কত হলো আমাদের? 0 ডিগ্রি, তাই না? যেহেতু আমাদের এটাকে এক্স অক্ষ ধরছি, তুমি যেটাকে এক্স অক্ষ ধরছো সেই অক্ষ বরাবর কত কোণ কত হবে? 0 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? প্লাস এই যে 20 নিউটন, তাই না? 20 cos, দেখো তো মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তারপর দেখো কি আছে? 30 নিউটন প্লাস 30 cos মধ্যবর্তী কোণ। খেয়াল করবা এই যে এখান থেকে কিন্তু পুরোটাই মধ্যবর্তী কোণ। অনেকে বোকার মতো এখানে 120 ডিগ্রিটা নিবে না, কারণ আমি তোমাকে যখন সূত্র দেখাইছিলাম তখন কিন্তু এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ সেটা বের করছিলাম, তাই না? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, তাহলে কত হবে? 120 তো ছিলই, প্লাস আবার 120। ওকে, তুমি এখান থেকে যদি করো ম্যাথ, এখানে কি বাবা? cos 0 ডিগ্রি মান 10 প্লাস 20 ইন্টু cos 120 ডিগ্রি মান হাফ, তো মাইনাস হাফ, মাইনাস হাফ প্লাস 30 cos 240। ওকে, এখন ম্যাথ করো। 10 প্লাস মাইনাস 10 মাইনাস 10 প্লাস 30 cos 240। ওকে, 240 কে? হ্যাঁ 240। তাহলে তুমি এখানে ক্যালকুলেটর চাপো, 30 cos 240 কত হয় ম্যাথ করতে পারবা। ক্লিয়ার হয়েছে? 30 cos 240 কত হয় আমাদের? তাহলে ম্যাথ কি হলো আমাদের? এক্স এর মান হলো। ওকে, তারপর কি করতে হয়? ওয়াই এর মান। তুমি চাইলে কিন্তু ডিরেক্ট এখানে ক্যালকুলেট করে মান করতে পারো। ওয়াই এর মান কি দেখো, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আমাদের এখানে? 10 sin 0, তাই না? যেহেতু এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, প্লাস 20 sin কত আমাদের? 120 প্লাস 30 sin কত দেওয়া আমাদের? 30 240। ওকে, ক্যালকুলেটর চাপো, তাহলে তুমি এক্স এর মান পাইলা, ওয়াই এর মান পাইলা। এক্স আর ওয়াই এর মান পাইলে কি করতে হবে আমাদের? তারপর সূত্র কি? আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার উপরে এক্সের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার, tan থিটা ইকুয়াল টু উপরে ওয়াই নিচে এক্স। তো মান বসাও, এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, মান বসাও, ক্যালকুলেট করো, তোমাদের সমাধান হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো তোমাদের বাসায় করতে হবে। দুইটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 1টা, এটা কি দেওয়া আছে আমাদের? ধরে নাও একটা পি, একটা 2p, এটা তোমার 3p দেওয়া আছে, পরস্পর 120 ডিগ্রি কোণে অবস্থান করলে লব্ধি
কত লব্ধি বের করতে হলে থিটার কোনো মান বের করতে হয় আমাদের, বুঝতে পারছি? আচ্ছা 2 নম্বর পি পি 3p ভেক্টর দ্বয় পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, কোণে অবস্থান করলে লব্ধি কত? ওকে, ক্লিয়ার হয়েছে? এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আশা করি তোমরা থিওরি যদি বুঝে থাকো ম্যাথ করতে পারবা। ওকে, আচ্ছা, নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।